40 বছর আগের কথা। আমার শ্বশুরমশাই একদিন ফোন করে বলছে, মলয় তোমার মেসোমশাই অর্থাৎ আমার মাসি শাশুড়ির বর আর কি, মেসোমশাই যে গল ব্লাডারে স্টোন হয়েছিল, ডাক্তার বলছে ক্যান্সার ধরা পড়েছে। তো ক্যান্সারের ট্রিটমেন্ট করতে করতে তো প্রায় 1-1.5 মাস হয়ে গেল, তো অবস্থা তো খুব একটা ভালো না। ক্যান্সারের অলরেডি পার্শ্বক্রিয়া শুরু হয়ে গেছে, চুল টুল উঠে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, ফুলে যাচ্ছে তার বডিটা। যাই হোক, এহেন অবস্থা। তো আমি বললাম তো এক কাজ কর, উনি বলছেন যে দেখো না ঠাকুর বাড়িতে একটু আচার্যদেবের কাছে গুরু পরিবারের কাছে নিবেদন করে কি হয়। তো ঠিক সেই মুহূর্তে বসিরহাটে আসছিলেন পূজ্যপাদ মেজদাদা। তিনি বিলাত ফেরত ডাক্তার, সৎসঙ্গে প্রেসিডেন্ট, সর্বোপরি তিনি ঠাকুরের নাতি, তিনি আসছেন। আমি বললাম আপনি মেসোমশাইয়ের সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আর মেসোমশাইকে নিয়ে বসিরহাট মন্দিরে চলে আসেন। তিনি আসলেন সকালবেলা পূজ্যপাদ মেজদাদার ভোগের পর। আমি একান্তে তার কাছে গিয়ে সেই কাগজপত্রগুলো তার কাছে নিবেদন করলাম আর মেসোমশাইকে ঘরে ডাকলাম। মেসোমশাই দূরে বসে আছেন, পূজ্যপাদ মেজদাদা খাটে বসে আছেন। তিনি বসে বসে সেই কাগজগুলো বারবার দেখছেন, সেই নথিপত্রগুলো, আর ওই মেসোমশাইয়ের দিকে বারে বারে তাকাচ্ছেন। এমনি করে প্রায় মিনিট 10 কাল চলতে থাকলো। এক সময় পূজ্যপাদ মেজদাদা বলছেন, দেখো মলয়, এমনটি হতে পারে যে ক্যান্সারের জাদুটা এখনো বহুদূর ছড়ায়নি। এমন একটি ভাষা তিনি ব্যবহার করলেন। তারপর বলছেন, এখানে কলকাতায় সবচেয়ে ভালো যে ক্যান্সার হসপিটাল আছে টাটা, সেই টাটাতে দেখাতে পারো। টাটাতে মেসোমশাইকে নিয়ে যাওয়া হলো, আমি একটু সংক্ষেপে বলছি। তো নিয়ে যাওয়া হলো। টাটার পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তারবাবু বলছেন, আমি 98% আমি শিওর যে এনাকে অপারেশন করালে সুস্থ হতে পারেন, তবে কিন্তু আমি 2% কোনো গ্যারান্টি দিতে পারবো না। তাই হোক, যা হবে তাই হবে। সেই গল ব্লাডারে যেখানে অপারেশন হয়েছিল সেই পোর্শনটা টোটালি কেটে বাদ দেওয়া হলো। সেই মেসোমশাই আজ এই প্রায় 19-20 বছর আজও তিনি সুস্থ শরীরে বেঁচে আছেন, ভালো আছেন। তারপর থেকে তিনি নিরামিষ আহার করেন। ঠাকুরের দয়ায়, গুরু পরিবারের দয়ায় তিনি বেঁচে আছেন। প্রতি মুহূর্ত প্রতিক্ষণ আমরা সেই তার দয়া অনুভব করি। তাই একদিন গতবার এই জানুয়ারি মাসের 5 তারিখে আমি নর্থ বেঙ্গলে যাচ্ছি গুরু পরিবারের সঙ্গে, পূজনীয় সৌম্য দাদার সঙ্গে। এই গাড়িতে যেতে যেতে গল্প হচ্ছে। গাড়িতে ড্রাইভার আছেন, সৌম্য দাদা আছেন, পিছনে আমি আরও একজন, 4 জন যাচ্ছি একটা গাড়িতে, পিছনে আর একটা গাড়িতে। যেতে যেতে কথা হচ্ছে যে গুরু পরিবারের কথা, আপনাদের কথা যেটা মুখ দিয়ে বেরোয় না, সে কথা সত্যি হয়ে যায়। সৌম্য দাদা হাসতে হাসতে বলছেন, দেখেন মলয়দা, ওই বাপ দাদাদের যাদের কথা হয় হয়, আমার কথা হয় না। ও দাদুরা বললে, ও জেঠুরা বললে হয়, আমার কথা খাটে না। আমি বলছি, না এটা তো আমার কথা না, এটা তো ঠাকুরের কথা। ঠাকুরই বলছেন, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। উনি হাসছেন। তারপরে বিভিন্ন কথা হতে হতে তিনি বলছেন, মলয়দা, নর্থ বেঙ্গলে যাচ্ছি, ঠান্ডা অনুভব না করলে কি হয়? আমি বলছি, আর বলেন না, আমি একটু শীতকাতুরে আছি, বেশি ঠান্ডা লাগলে আমার কষ্ট হবে। তখন উনি হাসছেন। আমরা গাড়িটা 4-5 ঘন্টা যাওয়ার পর পূর্ণিয়াতে নামলাম। পূর্ণিয়া মন্দিরে যখন ঢুকেছি, সেখানে একটু টিফিনের ব্যবস্থা আছে। হাত ধুয়ে টিফিন খাবো, সেই জলে যখন হাত দিয়েছি, হাতগুলো যেন আড়ষ্ট হয়ে যাচ্ছে, এত কনকনে ঠান্ডা। তো তারপরে প্রসাদটা খেলাম। খাওয়ার পরেই তিনি বসে আছেন বারান্দায়। আমি তার কাছে হাঁটু গেড়ে বসে বলছি, আপনি যে আস্তে আস্তে বললেন না যে এই কনকনে ঠান্ডাটা অনুভব না করলে হয় না, এই ঠান্ডা আমি সহ্য করতে পারছি না। এরপরে যে কি ঠান্ডা হবে, আমি কি করে থাকতে পারবো? তখন উনি হাতের মোবাইলটা নিয়ে বলছেন, দেখেন মলয়দা, দাঁড়ান দেখি এখন কি পরিস্থিতি। উনি মোবাইলটা খুলে দেখছেন দার্জিলিং এর দিকে, বলেন এখানে 8 ডিগ্রি টেম্পারেচার, দার্জিলিং এ এখন 12 ডিগ্রি টেম্পারেচার ওখানে বেশি, আপনার চিন্তা করতে হবে না ওদিকে। তার সঙ্গে গেলাম, পুরো 12 দিন নর্থ বেঙ্গলে ঘুরলাম, কোথাও ঠান্ডা নাই, এই অ্যাজ ইট ইজ এমন করে চলছে। হঠাৎ ফিরে আসবো, তার আগের দিন একটা উৎসবে গেছি, সেখানে মন্দিরে যাবো, হ্যাঁ শেষ করবো। তো উৎসবে গেছি, সেখানে সন্ধ্যেবেলা যখন তার সামনে বসেছি, তিনি বলছেন, মলয়দা, সারা নর্থ বেঙ্গলে ঘুরলেন, ঠান্ডা অনুভব করলেন না, কি হলো ব্যাপারটা? তখন আমি বলছি, বলবেন না, আমি সহ্য করতে পারবো না। তখন উনি বলছেন, আচ্ছা মলয়দা, কালকে সকালে তো উৎসব প্রাঙ্গণে যেতে হবে, আপনারা একটু রাতে গিয়ে দেখে আসেন তো উৎসবের মাঠটা কি পরিস্থিতি, সকালে প্রার্থনায় যাওয়া যায় কিনা। গাড়ি নিয়ে আমরা উৎসবের মাঠে গেছি। যখন গাড়ি থেকে বাইরে নেমেছি, প্রচন্ড কুয়াশা, তার সঙ্গে কনকনে ঠান্ডা। আমার সঙ্গে আর যারা ছিলেন বলছেন, মলয়দা বেরোবেন না, এই ঠান্ডা আমরা সহ্য করতে পারবো না, আমাদের অভ্যাস নাই। গাড়ি ঘুরিয়ে আমরা চলে আসলাম। আসার পরে দাদাকে নিবেদন করলাম, প্রচন্ড কুয়াশা, ঠান্ডা। তখন দাদা বলছেন, পরদিন সকালে দুপুর 11টার দিকে 12টার দিকে যাব। ঘটনাটা এমন ঘটলো,
আমরা বাড়ি ফিরছি যখন, তখন রাত 9:30 বাজে। আমরা ফিরে আসবো, এবার কলকাতায় ফিরে গেছি রাত 9:30। তখন দাদা বলছেন, মলয়দা এত রাতে আর যাবেন? আপনি থাকেন নিচে, গেস্ট হাউসটা খুলে দিতে বলি, মাকে মা যা খেতে দেবে খেয়ে শুয়ে পড়বেন, সকালে যাবেন। আমি বলছি আজকে না, এই 12 দিন পরে আমি কলকাতায় ফিরছি, যেভাবেই হোক বসিরহাটে চলে যাব শেষ ট্রেনে। তখন উনি বলছেন, মলয়দা এই শেষ ট্রেন ধরা যাবে না, আপনার যেতে হবে না। আমি তখন বলছি, আপনি একটু দয়া করে বলেন, আমি যেন বাড়ি ফিরে যেতে পারি। বলছে ঠিক আছে, সাবধানে যাবেন। আমি দমদমে যখন আসলাম, 5 মিনিটের মধ্যে ট্রেনটা পেয়ে গেলাম। আমি সবার আগে আমি বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে তাকে আমি ফোন করছি, আগে আমি সবার আগে বাড়ি পৌঁছে গেছি। তখন উনি হাসতে হাসতে বলছে কি জানেন, দেখলেন তো মলয়দা, আমি যে বললাম আমার কথা খাটে না, তাহলে আপনি দেখেছেন, আমি বলছিলাম আপনার যেতে হবে না, আপনি তো ঠিক যেতে পারলেন। তখন আমি বলছি, এটা তো আপনার মনের কথা ছিল না, আপনি তো চেয়েছিলেন আমার সঙ্গে যারা এসেছে তারা নিরাপদে বাড়ি পৌঁছে যায়।